সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আজও সাধারণ মানুষের ঢল। ভোর থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ জিয়া উদ্যানে তার সমাধিতে ভিড় করেন। কবর জিয়ারত শেষে করছেন দোয়া, কেউ বা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জানাচ্ছেন শ্রদ্ধা। সবার মাঝে বইছে আপসী নেত্রীকে হারানোর ব্যথা ও হাহাকার। এদিকে সকালে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ স্বজনরা। এসএম আরিফের রিপোর্ট। টানা তৃতীয় দিনের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানায় সাধারণ মানুষ। শুক্রবার ভোর থেকেই জিয়া উদ্যানে ঢল নামে নেতাকর্মী সহ আপামর জনসাধারণের। এদিন শ্রদ্ধা জানাতে আসেন বেগম জিয়ার বোন সেলিনা ইসলাম, পুত্রবধূ শর্মিলা ইসলাম, নাতনি জাইমা রহমান সহ পরিবারবর্গ। কবর জিয়ারত শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপরেই ঢল নামে নেতাকর্মী ও সাধারণ মানুষের। কবর জিয়ারত শেষে দোয়া, কেউ পুষ্পস্তবকের মাধ্যমে জানান শ্রদ্ধা নিবেদন। যেন আপসহীন নেত্রীর বিদায়ের শোক ছড়িয়ে গেছে হৃদয় থেকে হৃদয়ে। বাংলাদেশের ইতিহাসে ওনার মতো সর্বজন শ্রদ্ধ নেতা ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সন্দেহ। যে ঐক্যের যে আহ্বান উনি সবসময় করে গেছেন, উনি ওনার সব কিছু দিয়ে গেছেন, এবার তাকে আমাদের দেওয়ার পালা। আমরা মনে করি যে তার যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ যদি আমরা গড়তে পারি তাহলেই তার প্রতি যথাযথ সম্মান নিবেদন করা সম্ভব হবে। শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় নেতাদের অনেকেই। বলেন, প্রিয় নেত্রীকে হারানোর শূন্যতা পূরণ হবার নয়। তার মৃত্যুকে আমরা স্বাভাবিক মৃত্যু বলবো না, স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না। বেগম খালেদা জিয়ার সেই দেশপ্রেমের আদর্শ আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। 30 ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। পরদিন মানিক মিয়া এভিনিউতে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা শেষে জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আপসহীন এই নেত্রী। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের আজ শেষ দিন। অন্যদিকে 7 দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি। জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বয়ে শোকের আবহে স্বাক্ষর করছেন সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা। দর্শক, বিস্তারিত রিপোর্টে রয়েছেন ইলিয়াস মাতবর। দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে 7 দিনের শোক পালন করছে বিএনপি। অন্যদিকে বেগম জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে শুক্রবার। জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বয়ে স্বাক্ষর করছেন সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীরা। তার আদর্শকে লালন করে আমরা ওইভাবে চলার চেষ্টা করব এবং সকল নেতাকর্মীরা ওইভাবে চলবেন। যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা বিএনপির প্রতিটা নেতাকর্মী খালেদা জিয়ার জীবন থেকে নিয়েই আমরা রাজনীতি করি। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী ওনার এই আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনগুলোতে এগিয়ে যাবে। যে কোনো উদ্দেশ্য সফলের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকাটাই হচ্ছে খালেদা জিয়ার জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে এর মতো নেত্রী অন্তত আর শত শত বছরে আর কখনো ফিরে আসবে না। খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাবে বিএনপি, এমনটাই প্রত্যাশা তাদের। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতে এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় এ মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সকালে নগরের প্যারেড মাঠে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থিবীরের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, দেশে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে, শান্তি ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে বলেই আগামীর বাংলাদেশ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার। তিনি আরও বলেন, বাংলাদেশ হবে একটি রংধনু জাতি যেখানে সম্প্রীতি ও সহাবস্থান থাকবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে তারেক রহমান নেতৃত্ব দেবেন। এ সময় বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ। অনুষ্ঠান শেষে শঙ্খরাজের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার উপর আবারও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে সার্কের চেতনা এখনও জাগ্রত রয়েছে, সার্কের চেতনা এখনও জীবিত ও দৃঢ়। বুধবার 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসা বিভিন্ন দেশের আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। জানা যায়, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডি.এন. ধুঙ্গেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস. জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী বিজিতা হেরাত এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানুষ ভুল করলে ক্ষমা চায় বা অনুতপ্ত হয়, কিন্তু দীর্ঘ 17 মাস পর হয়ে গেলেও আওয়ামী লীগ তাদের দ্বারা সংঘটিত হত্যা ও গুমের ঘটনার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি, এমনকি তারা শান্তিপূর্ণ থাকার কথাও বলেনি। তিনি বলেন, এখন যদি তারা এসে ভুল স্বীকার করে বা সরি বলে তবে তার কোনো মূল্য নেই, কারণ সময় পার হয়ে গেছে এবং তাদের মনোনয়নের সুযোগও আর নেই। সকালে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই, মানুষের কাছে দলটি গ্রহণযোগ্যতাও এখন নেই। বিদেশে বসে দলটির নেতাকর্মীরা উল্টো মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ডিসকোয়ালিফাই করেছে। একটা পার্টি যদি অস্ত্র হাতে তুলে নেয়, নিয়ে তার ছোট ছোট ছেলে মেয়ে ইয়াং স্টুডেন্টদেরকে খুন করে, তখন আসলে পৃথিবীতে কেউ তো তাকে আর ওই ডেমোক্রেটিক স্পেসটা দেয় না। আগামী 5 দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব আরও বিস্তৃত হতে পারে এবং আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে দেশের 7 জেলায় চলছে শৈত্যপ্রবাহ, আর এই শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। কনকনে শীতে জুবুথুবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ সহ প্রাণীকুল। সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসে হাড় কাঁপিয়ে দিচ্ছে। যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। সময়ের আবর্তে ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেল আরও একটি বছর, আর এর মাঝে এক সূর্য অস্ত গিয়ে উদিত হলো নতুন এক সূর্য। বিদায় 2025 পেছনে রেখে গেছে এক বিশাল শোকাতুর স্মৃতি। তবুও পূব আকাশ উদিত হওয়া নতুন সূর্য বহন করে এনেছে 2026 সালের শুভবার্তা, যা কিনা নতুন বছরে গণতন্ত্রের উত্তরণ ঘটিয়ে দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্থিতিশীলতায় নতুন করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। নতুন বছর বরণ করে নিয়ে এমনই অভিব্যক্তি প্রকাশ করেন মানুষ। দর্শক, বিস্তারিত রিপোর্টটি করেছেন জাহিদ আহমেদ বাবু।
বিদায় নিল নানা ঘটনা, প্রাপ্তি ও বেদনাবিধুর স্মৃতিতে ভরা আরও একটি বছর 2025। আর এর মাধ্যমে সময়ের স্রোতে শুরু হলো নতুন বছর 2026। নতুন সূর্যের আলোয় নতুন স্বপ্ন, নতুন আশা আর প্রত্যাশাই নতুন বছরকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা প্রাপ্তির জায়গাটা রয়েছে আগের মতোই। তারা মনে করছেন 2026-এ দেখা দেবে পরিবর্তিত এক নতুন আলোকবর্তিকা, যেখানে থাকবে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকার পাশাপাশি একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। 25 সাল তো মনে করেন যা ঝামেলায় গেল, 26 সাল আল্লাহ নির্বাচন আইতেছে, নির্বাচনের পরে ইনশাল্লাহ ভালো হবে। 2025 আর 24 তো মোটামুটি আমাদের সবার উপর দিয়ে অনেক বড় ঝড় গেছে। আশা করি যে 2026 যেন আমাদের সকলের অনেক ভালো যায়। আমি চাই আল্লাহ যেন এই বছরটা সবার জন্য কল্যাণ বয়ে আনুক। সাধারণ মানুষের প্রত্যাশা 2026 ঘিরে বৃদ্ধি পাবে রাজনৈতিক সহনশীলতা, দূর হবে বিভেদ এবং নিশ্চিত হবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ন্যায় বিচার। আমার প্রত্যাশাটা হচ্ছে একটা স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে, যার মাধ্যমে আমি আমার প্রতিনিধি বেছে নিতে পারবো। 26কে আমরা একটা আশার আলো হিসাবে দেখতে পাচ্ছি, যেন হচ্ছে নবদিগন্তে একটা নতুন একটা জিনিস সূচনা হবে। তারেক জিয়া যেরকম বলেছে, তা যদি সে যা বলেছে তা করতে পারে, তাহলে তো অবশ্যই দেশের অবস্থা ভালো হবে। নতুন বছরের শুরুতে কেউ কেউ আবার মনে করছেন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বৈরাচারী ব্যবস্থার হবে অবসান। 2026 সালটা আমাদের খুব ভালো কাটবে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। 2026 সাল অনেক শান্তি এবং অনেক সমৃদ্ধি বয়ে আনবে। বাংলাদেশ আজ পা বাড়াচ্ছে সোনালী ভবিষ্যতের দিকে, যে কারণে এদেশের মানুষের অদম্য প্রাণশক্তি ও অবিনশ্বর শক্তির এক জীবন্ত দলিল বলে মনে করছেন অনেকেই। 2026 সাল ভালো কাটবে এবং আসছে নির্বাচনের পরে হয়তোবা দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন যে রাজনৈতিক যে আমাদের যে একটা শিষ্টাচারের মধ্যে এখন আসছে, যদি ইনশাল্লাহ এটার মধ্যে থাকে, আমাদের যে যারা রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, ওরা যদি রাজনৈতিক সহিংসতা ভুলে আমাদেরকে একটা সুন্দর রাষ্ট্র উপহার দেয়, আমরা সাধারণ মানুষ এতেই সন্তুষ্ট। তাই 2026 কেবল একটি নতুন বছর নয়, আসছে ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সূচিত হোক এক নতুন প্রারম্ভ। ধর্মীয় ও সামাজিকভাবে নতুন বছরকে ঘিরে অনেকেই দোয়া ও প্রার্থনার মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছেন। আর তাই সব মিলিয়ে নতুন বছর 2026 যেন হয়ে ওঠে শান্তি, উন্নয়ন ও সফলতার বছর, এমনটাই প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর দলটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোকে ভারত সহ বিভিন্ন কূটনৈতিকের সাথে গোপনে বৈঠক না করার দাবি জানান। তিনি বলেন, বৈঠক করতে হলে সেটি ওপেন করতে হবে, কোনো সিক্রেট বৈঠক ইনকিলাব মঞ্চ মেনে নেবে না। একই সাথে বাংলাদেশের সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি করেন আব্দুল্লাহ আল জাবের। ভারতের দাবিদারি করবেন, একসাথে গিয়ে ইন্টারকন্টিনেন্টালে সেরাজনে গিয়া ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠক করবেন, আবার আইসা আমাদের কাছে বলবেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই ধরনের বিচারকে আমরা মানব না। আপনাদের সাথে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন, কিন্তু সেই বৈঠক হবে ওপেন, কোনো সিক্রেট বৈঠক নাই। দেশ জুড়ে বয়ে চলা তীব্র শীতের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। নতুন বছরের শুরুতে মাছের বাজার বেশ চড়া থাকলেও ব্রয়লার মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। ক্রেতারা বলছেন, মাছের বাজারে দরদাম করার সুযোগ মিলছে না। অন্যদিকে ডিম ও মুরগির দাম কমলেও তা এখনও পুরোপুরি নাগালের মধ্যে আসেনি। শুক্রবার রাজধানীর বাজারে এই চিত্র দেখা গেছে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে শীতকালের নতুন শাকসবজি আসায় ব্যস্ত বাজারে আসা ক্রেতারা। অন্যান্য বছরের তুলনায় 2025-এ দেশের বিভিন্ন স্থানে ফসলের ভালো উৎপাদনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম কমলেও চাল, পেঁয়াজ, ভোজ্য তেল সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে দেশের বাজারে তার সুফল পায়নি ভোক্তারা।
তবে নতুন বছরের শুরুতে শাক ও শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে, ফলে কিছুটা স্বস্তি মিলেছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীতে। দামের লেগে নিতে পারি না, বুঝেন না, একটু কম হলে আমার জন্য ভালো, আমরা তো কাম কাজ করে দৈনিক বাজার করি। শীতকালীন সবজির দাম কিছুটা কম, তবে আরো কম হলে হয়তো ভোক্তাদের নাগালের মধ্যে থাকতো আর কি। দাম কমলে আমাদের ভালো হয়, বেচা বিক্রি বেশি হয়, আপনারা ভালো থাকি, লাভবান বেশি হয়, আর সবাই ধরো কি দেখাইতে পারে। মাছ, ডিম, ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও এখনও অস্বস্তিতে ভোজ্য তেল, পেঁয়াজ ও চালের বাজারে। 28 চাল নতুন চাল আসছে, নতুন চাল একটু কম আসছিল, আবার বাইরে গেছে, আবার বাইরে আর মিনিকেট তো পুরান চাল, মিনিকেট আগের থেকে যেতে 2-3 টাকা বেশি, নতুন চাল আসলে দাম কম। দাম বাড়তি, তেলের দামও বাড়তি, একটা বোতলে 40 টাকা করে বাড়ছে আবার, এই জন্য তো আমরা সমস্যা হয়ে যায়, অনেকে যারা কিনে সবারই কষ্ট। শীতকে ঘিরে কিছুটা বাড়তি দাম মাছের বাজারে। রুই মাছ নদীর 700 টাকা কেজি, আর একটা আছে 400 টাকা কেজি। আমি তো আসলে যে বাচ্চার মাছ কিনতেছি, দেখতেছি ভালোই দাম, বেশি দাম। মাছের দামটা একটু মনে হচ্ছে বাড়তি। তবে যথাযথ মনিটরিংয়ের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ঠিক থাকলে নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন বাজারে আসা ক্রেতারা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। নদীপথে কুয়াশায় পথ দেখাতে ফেরিতে লাগানো ফগ লাইট বিকল থাকায় চলতি মৌসুমে নিয়মিতই ভোগান্তিতে পড়তে হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটের যাত্রী ও চালকদের। সমস্যা সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআরডব্লিউটিসি এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিস। দায় চাপাচ্ছে কারিগরি বিভাগের উপর। কারিগরি বিভাগের দাবি যানবাহনের নিরাপত্তায় বন্ধ রাখা হচ্ছে ফেনী। প্রতিনিধি মমিন শেখের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। ঘন কুয়াশায় গত 2 সপ্তাহে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রায় 60 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌরুটের ভোগান্তি কমাতে 2015 সালে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 10টি ফেরিতে স্থাপন করা হয় উন্নত প্রযুক্তির ফগ অ্যান্ড সার্চ লাইট। বলা হয়েছিল এসব লাইট দিয়ে শীতের সময় ঘন কুয়াশায় চলতে পারবে ফেরি। তবে লাগানোর কিছুদিন পর থেকেই অকেজো হয়ে পড়ে ফগ লাইটগুলো। পার্টিতে যে পরিমাণ প্যারা দিতেছে, কিন্তু আইসা বসে রয়েছে, সকালে 4টা বাজে ঢুকছে, এখনো বই আছে। ওরা সময় মতন জায়গা মতো যাইতে পারি না, মালিকই বকাবকি করে। যে সরকার যে ফগ লাইটটা দিয়েছে কুয়াশার জন্য, সেটা তো হয়তো ফেরিতে ব্যবহার করে না, যদি করতো তাহলে তো কুয়াশার জন্য তো আর ফেরি বন্ধ থাকতো না ভাই। স্থানীয়দের দাবি কোনোদিন কাজই করেনি এই ফগ লাইট, তাই প্রতি বছর ঘাটের যে চিত্র দেখা যায় এবারও তেমনি আছে। ফগ লাইটের জন্য অনেক টাকা বাজেট করছে, কিন্তু সেই যে বাজেট করেছে সেই পরিমাণ ফগ লাইট আমাদের ফেরিতে নাই, এই জন্য আমাদের অনেক বিঘ্ন হচ্ছে। বিডব্লিউ যারা এখানে আছেন এই দায়িত্বে কর্মরত, আমি তাদের অনুরোধ করব এই বিষয়গুলো যেন গুরুত্বপূর্ণভাবে দেখে। সমস্যা সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডব্লিউটিসি ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিস। এটা আপনার যে আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, সে নিজে এটা বিশ্লেষণ করেছে। হ্যাঁ, ঠিক আছে, তার বক্তব্য নিতে পারেন, আপনি তার সাথে কথা বলেন। শীতকালে ফেরি সার্ভিস ঘন কুয়াশার জন্য বন্ধ থাকে, আবার কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। সেক্ষেত্রে অত্যাধুনিক কোনো প্রযুক্তি যদি আসে সেটা অবশ্যই ভালো হবে, কিন্তু আমার জানা মতে এই ব্যাপারে আপনাকে দেওয়ার মতো কোনো তথ্য আমার কাছে নাই। ফগলাইট মেরামত করে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রাখতে সরকার দ্রুত ও কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। SM আরিফ, মাই টিভি। কাগজে কলমে বলছে বিলাসবহুল যাত্রীবাহী নৌযানে দুর্ঘটনা এড়াতে রয়েছে আধুনিক সকল সক্ষমতা। অথচ শীত মৌসুমে ঘন কুয়াশায় ঢাকা বরিশাল নদীপথে প্রতি বছর ঘটে প্রায় অর্ধশত দুর্ঘটনা, শতাধিক প্রাণহানি আর নষ্ট হয় সম্পদ। এখন প্রশ্ন, আসলেই কি দুর্ঘটনা এড়ানোর সক্ষমতা আছে এসব নৌযানের? কেউ দোষ দিচ্ছে নাব্যতা সংকট বা রাতের নিষিদ্ধ বাল্কহেডের। আসাদ চৌধুরী ক্যামেরায় বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। বরিশাল ঢাকা সহ সকল নদীপথে যাত্রীবাহী নৌযানগুলো শুধু নামে আধুনিক নয়, ঘন কুয়াশা, ডুবোচর আর নদীর সঠিক ম্যাপে চলাচলে থাকতে হবে সক্ষমতা। তাই জিপিএস, ইকোসাউন্ডার, বিএসএফ ও রাডারগুলো সচল থাকবে সবার আগে। অথচ প্রতি বছর শীত মৌসুমে এসব জাহাজ দুর্ঘটনা ঘটায় প্রতিদিন, যার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছেই। কিছু কিছু জাহাজ আছে যেমন রাডার নাই, কোনো ইকুইপমেন্ট নাই, সেগুলো যদি চলে রাতে, তারা তো কিছু দেখতে পায় না, তখন এইগুলো অনেক সময় দুর্ঘটনা হয়ে পড়ে। রাডারে কোনো ভুল নাই,
ভুল আমাদের মতন লোকের ভুল আছে যারা না বোঝে। আধুনিক ডিভাইসে পরিচালনা করলেও রাতের চলাচল করা নদীপথের আতঙ্ক, বলঘেট ও ছোট বড় নৌযানগুলো তাদের পথ আটকে দেয়ায় ঘটছে সব দুর্ঘটনা। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বালুবাহী বলঘেট চলতে পারবে না, সম্পূর্ণভাবে নিষেধ। আর নৌ পুলিশ এরাও বহুত দিন চেষ্টা করছে, তাদেরকে বন্ধ করতে পারেনি। ঘন কুয়াশার ভিতরে রাডার সাউন্ডার থাকলো যে যেখানে থাকে সেখানেই অবস্থান করা উচিত। দুর্ঘটনা প্রতিরোধে আরো সতর্কতার আশ্বাস দিলেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বালগেটগুলো অনেক সময় রাতের বেলা চলাচলের কারণে কুয়াশায় এগুলো অনেক সময় দুর্ঘটনার অন্যতম একটা কারণে দাঁড়াইছে। সে বালগেটের বন্ধের ব্যাপারে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কোস্টগার্ড, তারপরে নৌ পুলিশ ওনাদের পথের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য কাজ করতেছে, কিন্তু আমরা সার্বক্ষণিকভাবে এই ব্যাপারে তদারকি চলতেছে। নাব্যতা সংকট, ঘন কুয়াশা আর নদীপথের রাতের আতঙ্ক, বালুবাহী বলঘেট ঘটাচ্ছে দুর্ঘটনা, বাড়াচ্ছে প্রাণহানি আর নষ্ট করছে রাষ্ট্রের সম্পদ। তাই দুর্ঘটনা এড়াতে নদীপথের বিলাসবহুল এসব আধুনিক লঞ্চগুলোর সক্ষমতা নিয়েও উঠছে নানা প্রশ্ন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। টাঙ্গাইল জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মৌ চাষ। শিক্ষিত বেকারদের কাছে মৌ চাষ এখন হয়ে উঠছে জনপ্রিয় একটি কর্মসংস্থানের মাধ্যম। একদিকে যেমন দেশে খাঁটি মধু চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন মৌ চাষিরা। সরিষার ফুলে ভরা মাঠ জুড়ে মধু সংগ্রহের চিত্র তুলে ধরেছেন প্রতিনিধি মোহাম্মদ আনিস খান। দর্শক, মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন নাদিয়া ইসলাম। এখন সরিষার মৌসুম। টাঙ্গাইল জেলা জুড়ে চোখে পড়ছে সরিষার হলুদ ফুলের সমারোহ। জেলায় প্রায় ৭৫,০০০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। সরিষা ক্ষেতের চারপাশে সারি সারি মৌ বাক্স। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষীরা সরিষা ফুল থেকে কৃত্রিমভাবে মধু সংগ্রহের জন্য ৫,০০০-এরও বেশি মৌ বাক্স স্থাপন করেছেন। মৌবাক্সে পালিত মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করছে। পরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেই মধু সংগ্রহ করে বাজারজাত করছেন মৌচাষীরা। এতে একদিকে যেমন তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে কমছে বেকারত্ব। দুটা আমরা মনে করেন আমার ১৬০টা কলোনি আছে, এই ১৬০টা কলোনিতে আল্লাহ যদি দেয় তা প্রায় ৭০-৮০ মণ মধু আমি সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। সরিষা ফুলের মধু যেমন খাঁটি তেমনি সুস্বাদু। মানের দিক থেকে উন্নত হওয়ায় এই মৌসুমে মধুর চাহিদা থাকে বেশি। পরিপূর্ণ জমে গেলে এটা হলো সবথেকে ভালো মধু। কাজ কাম করে খাই, আমার পরিবারও এতে চলে। মাত্র কয়েক বছর আগেও সরিষা চাষিরা মৌচাষীদের জমিতে মৌবাক্স বসাতে বাধা দিতেন। তাদের ধারণা ছিল মৌমাছির কারণে সরিষার ফলন কমে যাবে। স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকরা বুঝতে পারেন। এখন সরিষা চাষিরাই মৌচাষীদের সহযোগিতা করছেন। যে পরিমাণ সরিষা হইতো, এখন আমরা আসার পরে দেখা যায় যে ফলনটা অনেক হয়, বৃদ্ধি হয়। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় প্রায় ১৩০ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। পুরাতন যে পদ্ধতি যে মধু আহরণ করে যে বকগুলো থেকে, তার থেকে একটু উন্নত মানের তারা যাতে মধুগুলো আহরণ করতে পারে। এছাড়া মৌমাছি যখন মধু আহরণ করে সেখান থেকে তারা কিছু পোলেনও নিয়ে আসে, সেই পোলনগুলো যাতে আলাদাভাবে তারা সংরক্ষণ করতে পারে। এটা একটা বাজার দর আছে, একটা চাহিদা আছে বাজারে। টাঙ্গাইল জেলায় সারা বছরই বিভিন্ন ধরনের ফল, ফসল ও ফুলের চাষ হয়, ফলে এখানে বছর জুড়েই মধু সংগ্রহের সম্ভাবনা রয়েছে। নাদিয়া ইসলাম, মাই টিভি নিউজ ডেস্ক।